এখন এই মুহূর্তে জামাতের থেকে বিএনপি অনেকটা দূরত্ব বাড়িয়েছে। তার দুটো কারণ হতে পারে। প্রথমত হচ্ছে জামাতকে তারা বোঝানোর চেষ্টা করছে গোটা দেশের মানুষের কাছে যে জামাত এখনো পর্যন্ত ধর্মীয় জায়গাটাই ধরে রয়েছে, নন পলিটিক্যাল অর্গানাইজেশন, রাজনৈতিক নয়। মুক্তিযুদ্ধ মানে যেটা ৭১-এ যে মুক্তিযুদ্ধটা হয়েছিল এবং ১৬ই ডিসেম্বর যে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছিল, জামাত সে তার বিপক্ষে ছিল। এই একটা ন্যারেটিভ তোলা হচ্ছে বিএনপির তরফ থেকে। এটা হিস্ট্রি। কেননা তারা কি আওয়ামী লীগের ভোটগুলোকে এবার সেই স্বাধীনতার সুরসুরি দেখিয়ে বা এতদিন তারা যেটা করে এসেছে সেখান থেকে সরে গিয়ে আওয়ামী লীগের ভোটগুলোকে তারা ঘরে তুলতে চায়? এটাই কি টার্গেট? আমার কোথাও গিয়ে বিএনপির অ্যাক্টিভিটি দেখে এটা মনে হচ্ছে বিএনপির পলিটিক্যাল অ্যাসাইলাম প্রয়োজনীয়, বিএনপিরও রিভাইভাল প্রসেস প্রয়োজনীয়। কিন্তু বিএনপি এইটা পরিষ্কার জানে যে তারা রাজনৈতিক দল, তারা স্বীকৃত রাজনৈতিক দল। বাংলাদেশে এর আগে সরকার গঠিয়েছে, সরকার করেছে এবং বিএনপি দীর্ঘকাল প্রশাসনের মাথায় বসেছিল। আজকের ডেটে দাঁড়িয়ে তারা এটাও জানে যে আমাদের প্রশাসনটাকে সুপ্রশাসন চালাতে গেলে শুধু একটা প্রধানমন্ত্রীকে টপিনের মতো বসিয়ে দিলে চলবে না, আমাদেরকে একটা প্রপার স্ট্রাকচার্ড অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করতে হবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা তৈরি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে স্টেপগুলো নিতে হবে তার মধ্যে একটা স্টেপ হচ্ছে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা ফিরে পেতে হবে। এই পলিটিক্যাল এনভায়রনমেন্টটা ফিরে পাওয়ার জন্য পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলোকে নিজের জায়গায় তাদের স্থানে ফিরতে হবে। কারণ দেখুন, যে লোকের কোনো দায়িত্ববোধ নেই তার কাছে রামও যা শামও তাই। এবার আজকের ডেটে দাঁড়িয়ে জামাত যদি এটা বুঝতে শুরু করে দেয় যে আমাদের কাছে বিএনপি রিস্ক, বিএনপিকে অ্যাটাক করবে। কেন প্রথমেই বিএনপি অ্যান্টি বিএনপি ন্যারেটিভ হতে শুরু করলো হাদি গুলি খাওয়ার পরে? কেন? কারণ হাদির যদি কোনো কিছু খারাপ কিছু ঘটে যায় তাহলে বিএনপি এই একই ধরনের মতবাদের সাথে যুক্ত এই জিনিসটা ওরা চালাতে চেষ্টা করবে। কারণ পলিটিক্যাল যত এনভায়রনমেন্ট আসবে সেটা স্টেবিলিটির ইঙ্গিত, সেই স্টেবিলিটিটা ডাইলিউট করবে। এই স্টেবিলিটি যত ডাইলিউট হবে তত বাংলাদেশ থেকে বাংলাদেশকে সামনে রেখে জামাত রোজগার করবে এবং রোজগার করবে হচ্ছে সেই সকল মানুষ যারা ডিপ স্টেটের হয়ে বাংলাদেশের ভিতরে বসে কাজ করছে। ঠিক। আমি এবার যে জায়গা থেকে আলোচনাটা শুরু করেছিলাম যে হাদির এই ঘটনাটার পর বিভিন্ন রকম বক্তব্য বাংলাদেশের তরফ থেকে আসছে এবং কখনো কখনো সেটা কিন্তু ভারতের দিকেও দাগিয়ে দেবার একটা চেষ্টা চলছে। হাদি কি আসলেই তত বড় নেতা যে যাকে শেষ করার জন্য এত কিছু করতে হয়? প্রথম কথা হলো ভারতবর্ষের খেয়ে কাজ আছে। ভারতবর্ষ আজ অবধি কোনোদিন কোনো ইন্টারন্যাশনাল অ্যাসাসিনেশনের সাথে যুক্ত এটা কেউ প্রমাণ করতে পারেনি। এবার পয়েন্টটা হচ্ছে আপনারা মানে আপনার কথা, বাংলাদেশি কথা বলছি, আপনারা যা খুশি বলতে পারেন, যা খুশি, এবং তাতে কিছু যায় আসে না। পয়েন্ট হচ্ছে প্রমাণ সহকারী বলতে হবে যে এটা ভারতীয়রা করেছে। ভারতীয়রা কোনোদিনই তাদের বিদেশ দপ্তর বলুন, বিদেশ মন্ত্রক বলুন, বিদেশ নীতি বলুন, তাতে কোনোদিন এসব নেই অন্য লোকের সভারেন্টিতে ঢুকে। কেন? আমরা বাংলাদেশের ভোট নিয়ে চিন্তিত। আমরা বাংলাদেশের ভোট নিয়ে এই কারণে চিন্তিত নই যে আমরা বাংলাদেশকে দখল করতে চাই বলে। আমরা বাংলাদেশের ভোট নিয়ে দু কারণে চিন্তিত। প্রথম, আজকের ডেটটা সৃষ্টিকর্তা আমরা মুক্তিবাহিনীকে সাথে নিয়ে লড়েছিলাম বলেই আজকে জামাত যারা উল্টো পক্ষ থেকে লড়তে চেয়েছিল সেই লোকগুলোকে লিটারালি, আমি বলছি, আই এম ভেরি সরি টু আটার দ্য ওয়ার্ড, তাদের প্যান্ট খুলিয়ে স্যারেন্ডার করতে হয়েছিল। এটা হিস্ট্রি আছে, এটা আমি বলছি না। পয়েন্ট হচ্ছে, দ্বিতীয়ত, ইতিহাসের পাতায় এত বড় স্যারেন্ডার নেই। দ্বিতীয়ত, সবথেকে বড় জিনিস যেটা বুঝতে হবে সেটা হলো যে বাংলাদেশের ইতিহাস থেকে ভারতকে মুছে ফেলা যাবে না, কারণ বাংলাদেশের সৃষ্টিকর্তা ভারতবর্ষ এবং সেটা আজকে ভারতবর্ষের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে। কিন্তু মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্র সেটা বাংলাদেশের মানুষকে আজকে অন্যরকম ভাবে ভুল বোঝানো হচ্ছে। একদম স্পষ্ট করে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো হচ্ছে, কারণ ভারত বন্ধু বাংলাদেশ এবং বাংলাদেশের বন্ধু ভারত, কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার একটা ষড়যন্ত্র করে চলেছেন। কিন্তু এই যে মানচিত্রগুলোকে বারবার করে তুলে ধরা হচ্ছে, মানচিত্রগুলোকে বারবার করে সামনে আনা হচ্ছে এবং তারপরে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমি অতি সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনাগুলো, যে মোদিকে সরাতে বাংলাদেশের হোটেলে সেখানে বাইরে থেকে আসা এক এজেন্সির, আমি নাম করছি না সেই এজেন্সির সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে এবং সে আমেরিকার একজন উচ্চপদস্থ কর্তা, সেনাকর্তা, তার শেষ হয়ে যাবার ঘটনাও আমরা দেখেছি। এবং এটা নিয়ে বিভিন্ন মঞ্চে, রাজনৈতিক মঞ্চ, আন্তর্জাতিক মঞ্চে আমরা দেখেছি যে এই বিষয়টা সম্পর্কে ভারতকে জানিয়েছিল রাশিয়া। এই পুরো বিষয়টার সঙ্গে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া,
দেশের ভেতরে বলা হচ্ছিল তার শারীরিক অবস্থা 95% ফল ডাউন করছে, বাইরে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে সে অনেকটা ভালো আছে। দুটো ন্যারেটিভ চালাবার চেষ্টা করা হচ্ছে। প্রথম ন্যারেটিভ, যেটা প্রথম পার্টে আসি, সেখানে অনেক কিছু আছে যেটার প্রমাণ প্রয়োজনীয়। আজকে জনসন কেন এসেছিল, সত্যি কাকে মারতে এসেছিল, কি তার অ্যাসাসিনেশন প্ল্যান ছিল, আদেপেও কোনো অ্যাসাসিনেশন প্ল্যান ছিল কিনা, নাকি কোনো পেমেন্ট কনফার্মেশন করতে এসে ঝাড় খেয়ে গেছে, সেটা এখনই বলার সম্ভব না, কারণ ইটস ইনভেস্টিগেটিভ ম্যাটার। বাট আরো একটা কথা বলা হচ্ছে তো, তার টার্গেটে শুধুমাত্র মোদি নয়, পুতিনও ছিলেন। বাট আমি সেটাই বলতে যাচ্ছিলাম, বাট এর মুভমেন্টটা সন্দেহজনক। কেন মুভমেন্ট করলো, কি কারণে এলো, আর ওর লেভেলের একটা, ও কিন্তু ছোটোখাটো লেভেলের অফিসার না, ওর লেভেলের অফিসার কেন এলো, কি কারণে তার একটা অন্য থার্ড কান্ট্রি থেকে বসলো, সেইগুলো একটা অনেক প্রশ্ন চিহ্ন তৈরি করে। এবং এই প্রশ্ন চিহ্নগুলোকে তো কাউকে না কাউকে তো জবাব দিতে হবে এই প্রশ্নগুলো, কারণ আমরা সবাই যদি পিঠ দেখিয়ে বেরিয়ে আসি তাহলে তো হবে না। দ্বিতীয় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে, হাদিকেও যখন মারা হয়েছে, বা হাদিকেও যারা শুক্রবার দুপুরের দিকে, হ্যাঁ, যেটা করা হয়েছে, সেই জিনিসটা, সেই গোটা প্রক্রিয়াটাও কিন্তু ভীষণ প্রফেশনালি ডান। এবং এই অ্যাক্টিভিটিগুলো দেখে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এরকম নয় কি যে হাদি যে একটা মানুষ, সেই মানুষটাকে কোনো একটা জায়গায় গিয়ে একটা পলিটিক্যাল ন্যারেটিভে কনভার্ট করে দেওয়ার জন্য তাকে বলির পাঠা করা হচ্ছে, এটা এরকম নয় তো। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে হাদির ক্ষতি হওয়াটা খুব প্রয়োজনীয় ছিল বাংলাদেশের যুব রাজনীতিকে আপলিফট করার জন্যে। হাদিকে ইনজিওরি করা হলো, হাদিকে ইনজিওর করে গোটা বাংলাদেশের রাজনৈতিক যে ডিসকাশনটা, সেই পয়েন্টটা একটা হাদি কেন্দ্রিক হয়ে গেল। যে ডিসকাশনটা হতে পারতো, মানে আপনি বলছেন নজর ঘোরানোর একটা চেষ্টা, ন্যারেটিভ চেঞ্জ হলো। কেন ডিসকাশনটা এটা নিয়ে হতে পারতো তো, যে মোহাম্মদ ইউনূস গত 1 বছরের ঊর্ধ্বের সময় ধরে কি করেছে বাংলাদেশে, ডিসকাশনটা এই নিয়ে হতে পারতো যে বাংলাদেশ নিয়ে এত কিছু তো মোহাম্মদ ইউনূস বলেছেন, কোন জিনিসগুলো সত্যি চরিতার্থ করতে পেরেছেন উনি অ্যাকচুয়ালি কী অ্যাবজর্ভ করতে পারেন, এইগুলো কিন্তু ব্রডার ডিসকাশন। কিন্তু আমরা ব্রডার ডিসকাশনের দিকে কেউ যাচ্ছি না, আমরা সবাই একটা জায়গায় কনসেন্ট্রেট করছি, সেটা কি হাদি সুস্থ আছে, হাদি জীবিত না মৃত, হাদির জুলিটা ঠিক কোথায় লেগে কোথা দিয়ে বেরিয়েছে, কারা মেরেছে, বাইক বাহিনীকে, বাইকের পিছনে কে বসেছিল, এই যে গোটা যে ন্যারেটিভটা, একবার বলছে হাদি সুস্থ, আবার সিঙ্গাপুরে গিয়ে বলছে হাদি সুস্থ হয়ে গেছে, এখানে এসে বলছে অসুস্থ, এই যে মিক্সিং অফ ন্যারেটিভ, এইটা তৈরি করার পিছনে একটাই কারণ আমার যেটা মস্তিষ্ক বলছে, সেটা হচ্ছে গোটা ফিজিবিলিটির মধ্যে এইটা বোঝানো যে বাংলাদেশের এখন ডিসকাশন টপিক শুড বি হাদি and not economy, not poverty. কিন্তু এর মধ্যে আমরা ইউনূসের সঙ্গে হাদির পরিবারের সঙ্গে কথা বলতে দেখেছি, ইকোনমিক কোনো ডিসকাশন নেই, কিভাবে বাংলাদেশ বেরিয়ে আসবে এই অবস্থা থেকে সেটা নিয়ে কোনো আলোচনা নেই। এবং বিএনপির সঙ্গে জামাতের মতানৈক্য, কেন মতানৈক্য, সংবিধান সংশোধন হবে কি হবে না, এইগুলো। কিন্তু কোথাও বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না গত প্রায় 2-3 মাস ধরে। কোথায় ওয়াকার?